কাশী এই নামটির তাৎপর্য বলে যা মনে করা হয় তা হলো যে দেবাদিদেব মহাদেব এই স্থানটিকে কখনো ত্যাগ করেন না। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে যা প্রায় 4.5 থেকে 5,000 বছরের পুরনো বলে মনে করা হয়, সেই গ্রন্থটিতে এই কাশী শহরটির নাম উল্লিখিত আছে। বিখ্যাত সাহিত্যিক মার্ক টোয়েন বলেছিলেন, বেনারস ইতিহাসের চেয়ে পুরনো, ঐতিহ্যের চেয়েও পুরনো, এমনকি কিংবদন্তির চেয়েও পুরনো, এবং এই সব কিছু একসাথে করলে যতটা পুরনো হয়, বেনারস তার চেয়েও দ্বিগুণ পুরনো। জানুয়ারি 2026, হাওড়া থেকে 22307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস রাত 11:30 সময় ছাড়ে। পরের দিন সকাল 9:43 নাগাদ দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটি পৌঁছায়। আমরা বেনারস থেকে কোনো কনফার্ম টিকিটের ট্রেন পাইনি। অন্যান্য কিছু ট্রেনের ভাড়া এবং সময়সূচি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। 11:30 ট্রেন, রাত্রি 11:30 যদি আমরা ট্রেনে খাবার খাই, আমাদের আর থাকতে দেবে না, ধাক্কা মেরে নামিয়ে দেবে। সেই হিসাবে আমরা মোটামুটি ডিনার করেই আমরা মোটামুটি ট্রেনে উঠছি। এটা বিকানির ট্রেনের চেয়ারা ভালোই আছে। এগুলো ফ্যামিলির সত্যজিৎদা, আমার মেয়ে, আমার মিসেস, সত্যজিৎদার মিসেস সঙ্গীতা। যাচ্ছি বেনারস। এটা হাই বলে দাও সবাই মিলে। ট্রেন রানিং। পুরো 11:30। কালকে তাহলে বেনারসে গিয়ে বা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেবে আপনার সাথে আবার দেখা হবে। গুড নাইট। এসে পৌঁছাচ্ছি জয় বাবা বিশ্বনাথের জায়গা। যায়নি এখনো দেখা, ঠিক কথা। 9:43 ট্রেনের এখানে থামার কথা ছিল, এলো 9:57। মানে মোটামুটি 13-14 মিনিট লেট। আমরা এখান থেকে গুলি ভাইয়ের সহযোগিতায় জিনিসগুলো নিচ্ছি। আমাদের তো ভেবেছিলাম আমরা 1টার সময় এসে পৌঁছাবো কুয়াশার জন্য, কিন্তু সেটা হয়নি। আমরা অনেক লাকি। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাব 1 থেকে গেটে বেরিয়ে ওখান থেকে আমাদের যাত্রা। এখানে এই ট্রেনটা মোটে 7 থেকে 8 মিনিট দাঁড়া হল্ট করে, কারণ এটা খুব নামি স্টেশন তো, ওই জন্য। আমরা কুলি ভাইয়ের সাথে গিয়ে আমাদের কথাবার্তা চললো। উনি 300 টাকা বলেছে, আমরা 200 টাকাতে রাজি করি। এসকেলেটরের বন্দোবস্ত হয়, সুবন্দোবস্ত আছে, অসুবিধা হবার খুব একটা কথা না। মোটামুটি অনেকটাই লাগছে, 7-8 মিনিটের উপরে তো হবেই। এসডিতে পেয়ে যাচ্ছি, এখন বাজে 10:07, মানে পাক্কা 10 মিনিট সময় লাগলো যেখানে আমাদের নামিয়ে দিয়েছে সেখান থেকে বাইরে বেরাতে। এবং এখান থেকে আমরা গাড়ি করে যাবো কদলিয়াপুর। এটাই হলো গাড়ির স্ট্যান্ড, এখান থেকেই গাড়ি ফাড়ি সব পাওয়া যায়। গাড়ি স্ট্যান্ড থেকে আমরা 5 জন আর্টিগা গাড়ি নিয়ে হোটেলের দিকে চললাম। ভাড়া পড়লো 950 টাকা। ওনারা প্রায় 1,500 টাকার মতন চেয়েছিলেন। आपका नाम क्या है भैया? इस जगह का क्या नाम है? জ্যাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কিছুটা কম না, একই আছে। এবং ড্রাইভার ভাই বলছে জ্যাম অল টাইম লেগেই থাকে, সাংঘাতিক অবস্থা।
রাস্তায় কিছুক্ষণের জন্য গাড়িটি থামিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করলাম কচুরি। এখানে কিন্তু আপনি ময়দার কচুরি প্রায় পাবেন না, সমস্ত কচুরি আটার। পার পিস নিল 10 টাকা। সত্যি কথা বলতে কি, তরকারিটা খেতে ভালো লেগেছে। অত্যাধিক ভিড়ের কারণে গধুলিয়া মোড় থেকে কিছুটা আগে আমাদের গাড়ি ছেড়ে দিতে হলো। যেখানে গাড়ি ছাড়লাম ওখান থেকে আবার একটা টোটো নিয়ে 300 টাকা খরচ করে গধুলিয়া মোড়ে এসে পৌঁছানো। মানে এরকম ভিড় আমি লাইফে খুব কম দেখেছি। এই যে ভিড় ছিল, তার মধ্যে আবার 23শে জানুয়ারি, সরস্বতী পূজা এবং নেতাজির জন্মদিন। যাচ্ছি, সত্যজিৎ রায় ফেলুনাথের কথা মনে পড়ে গেল, একদম ডিটো ওরকম দেখবে। জনসমুদ্রে ঘা বাঁচিয়ে হোটেলের দিকে চললাম, হোটেলের এক কর্মচারী ভাইয়ের সহায়তায়। বেনারস আমার ফ্যামিলির এবং আমার প্রথম আসা। গলিগুলোকে দেখলে কিন্তু বাঙালিরা একবার রেবাবুকে মনে করবেনই করবেন। হোটেল আমাদের আগেই বুক করা ছিল। হোটেলের নাম ছিল বেঙ্কটেশ্বর লজ। হোটেলের ঠিক বাদিকে একটি অত্যন্ত সরু গলি আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এইটা দিয়ে দশাশ্বমেধ ঘাটের দূরত্ব পড়ে মাত্র 2 মিনিট। রুম ভাড়া ছিল 1400 টাকা পার নাইট। গদুলিয়া মোড় থেকে মিনিট 5 দূরত্ব এই লজ। তারপর আছে কমেডি যা যা আছে। আপনার নাম क्या है सर? चेक 11 है, 11 AM to 12 এটা লজিংয়ের জন্য ঠিক আছে, বিশেষ কিছু সুযোগ সুবিধা নেই। এসি আছে ঠিক কথা, একটা আয়নাও আছে, একটা টিভিও দিয়েছে। আমরা টিভিটা জানি না কতটা ইউজ হবে। এই হলো গিয়ে আপনাদের সিলিং ফ্যান আছে। এছাড়া কোনো টয়লেট সোপ বা সার্ভিস, মানে কোনো ফোন বা আপনার যদি দরকার পড়ে কোনো জলের টলের বন্দোবস্ত করলে আপনাকে বলে দিতে হবে, 1 নাম্বার 1। আর ফুডিংয়ের এখানে কোনো বন্দোবস্ত নেই, আপনাকে বাইরে থেকে কিনে আপনাকে ফুডিং করতে হবে। আর এই হলো বাথরুম। এটা আমাদের নিজেদের সাবান, আমাদের ওরা কিছুই দেন। এখানে একটা আয়নাও আছে। এই হলো ব্যাপার। গিজারে অবশ্য গরম জলের বন্দোবস্ত আছে, এদিকটা গরম জল আছে, শাওয়ার আছে, মোটামুটি ঠিকঠাক। এই কিছু সামান্য কিছু অসুবিধা থাকার পরে মোটামুটি ঠিকঠাক, এমনি ঠিক আছে। বাইরে থেকে এগুলো দেখা যায়, লিফটও আছে। এরকম অদ্ভুত জিনিসটা দেখুন, এখানে 3rd ফ্লোরে আমাদের ঘর দিয়েছে। এখানে দেখুন কি সুন্দর ব্যাপারটা, দারুণ জায়গা এটা। এটার জন্য তোমাকে কেউ কিছু বলবে না। বেশ ভালো। 5 মিনিট লাগলো গদুলিয়া মোড় থেকে। অবশ্য হবেই, কিছু করার নেই। কোনটা কোনটা? এইটাই এখানে শুরু হয়েছিল। এইটাই সত্যজিৎ রায়, সেই কিন্তু এরিয়াতে পুরো চেঞ্জ। সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথের নাকি এখানে শুটিং হয়েছিল। এখানে ছিল। এখানে ভয়ঙ্কর ভিড়, ভয়ঙ্কর অবস্থা, দারুণ লাগছে, দারুণ ফিলিংস। বারাণসী নামটি সম্ভবত 2টি নদীর নাম থেকে এসেছে, একটা বরুণা আর একটা কোশি। কারণ কেউ কেউ বলেন যে প্রাচীনকালে এই বরুণা নদীর নামই ছিল বারাণসী। এই বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী হিসেবে চিহ্নিত হয়। তুলসীদাসের রামচরিত মানস সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরে লিখিত হয়েছিল। আমরা ইউজ করি হচ্ছে একটু মানে আরেকটু আগের দিকে কাটলাইটের জন্য। এই যে কাটলাইটটা পড়ে বেনারসের গলিতে, প্রায় 2:30 নাগাদ আমরা লাঞ্চ করলাম। কাশিতে ননভেজ খাবার খুব কম পাওয়া যায়। যে হোটেলটিতে খেলাম তার দাম, কোয়ালিটি ভালো ছিল কিন্তু দামটা বেশি ছিল। এক বাটি ডালের দাম নিল প্রায় 160 টাকা। জীবনে সেরকম আহামরি কিছু না। চিলি পনির মা আর মেয়ে খাচ্ছে, চিলি পনির আর আটার নান, লাভলি।
আমরা অভুক্ত হয়ে বসে রয়েছি। আবুকটা আবুকটা কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। হোটেল থেকে যা ছিল 2 মিনিটের পথ। ঘাটটির সাথে দুটি হিন্দু কিংবদন্তি যুক্ত আছে। প্রথমটি মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিল, এবং অন্য মতে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ অর্থাৎ 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বেনারসের যে কোনো ঘাটেই কিছু না কিছু কিংবদন্তি যুক্ত আছে। এই বেনারসের ঘাটে যদি আপনি সন্ধ্যা আরতি দেখতে যান ঠিকভাবে, মানে ফেস টু ফেস, তাহলে মোটামুটি আপনাকে 3:30 থেকে 4টের মধ্যে ঘাটে গিয়ে ওয়েট করতে হবে। মোটামুটি 6:30 নাগাদ শুরু হয় এই আরতি। আর যদি না পারেন তাহলে আপনি লঞ্চে বা নৌকাতে আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে 100 টাকা করে পার হেড নেয়। এছাড়া ওখানে কিছু বাড়ি আছে এবং কিছু জায়গা আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন, তার বিনিময়ে ওরা 200 বা 300 টাকা করে নেয়। তো আমার মতে যদি সুযোগ না পান বা 3:30-4টে টাকা না যেতে পারেন, তাহলে নৌকা বা লঞ্চটাই বেস্ট অপশন। এই ঘাটে আরতি দেখতে গিয়ে আর এক মুশকিল, আমার মেয়ে আমার থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে, কারণ ও ভিডিও, ওরও নিজস্ব মোবাইল আছে, তাতে হবে না। এবারে আমার হয়েছে দেখতে দেখতে আমি গেছি আলাদা হয়ে গেছি অন্যদের থেকে। কি করবো বুঝতে পারছিলাম না। দাঁড়িয়ে আছি, তারপরে 1 ঘন্টা ওয়েট করার পর ওরা এলো, ওদের সাথে মিট করে। এর মাঝখানে কি হয়েছে, এটা ঘাটের আশপাশে একটা মন্দির ছিল শুধু। ওখান থেকে একজন মানে পুরোহিত মশাই, উনি রবীন্দ্রসঙ্গীত মানে এত সুন্দরভাবে উনি গাইছিলেন, ওই আগুনের পরশমণি গানটা অত্যন্ত সুন্দর লাগছিল। গঙ্গা আরতি দর্শন করে এবার সম্মুখীন হবো এক ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলায়। গিন্নির কেনাকাটা, এক আদি অনন্ত প্রয়াস। যাই হোক, এবারে এই কিছু কেনাকাটা করে এখানকার ডাল বড়া খেলাম, খুব সুন্দর লাগলো খেতে। তারপরে সিঙ্গাড়া, চাট ইত্যাদি টিফিন করে ডিনারের খাবার নিয়ে হোটেলে ফিরছি প্রায় 10:45 নাগাদ। কালকে আবার ঘুরতে বেরোবো সকাল 8টা নাগাদ। 24শে জানুয়ারি 2026 সকাল 8টার জায়গায় প্রায় 9টা নাগাদ বেরোচ্ছি। দিনেশ, আজকে আমরা যাচ্ছি মোটামুটি 9টার জায়গা প্রথমে আমরা যাব মানি মন্দিরে। এই মন্দিরটির মূল ভিত্তি স্থাপন হয় 1940 সালে, পরে এটাকে রেনোভেট করা হয়। এই মন্দিরটিতে প্রায় 108টি শিবলিঙ্গ ছাড়াও রাম সীতা মাইয়া, গণেশ প্রভুজি, ভগবান অর্ধনারীশ্বর, শিব পার্বতী, বীর হনুমান, এনাদের মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। শিবলিঙ্গে জল ঢেলে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি বেশ ভালো একটা গোয়াল ঘর। গাভীগুলো বেশ হৃষ্টপুষ্ট। কিছু পয়সার বিনিময়ে এই গাভীগুলোকে কিন্তু খাওয়ানো হয়।
এবার বিএইচইউ মানে এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক মানের আবাসিক বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি। প্রায় 30,000-এরও বেশি ছাত্র সংখ্যা এখানে বর্তমান। 1916 সালে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1370 একর জমির ওপর অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে মোট 140টি ডিপার্টমেন্ট আছে। এই বিএইচইউ ক্যাম্পাসে আদি বিশ্বনাথ মন্দিরের আদলে একটি নিউ কাশী বিশ্বনাথ মন্দির এখানে গড়ে তোলা হয়েছে। মোটামুটি আমরা যা বুঝতে পারলাম যে গাড়ি নিয়েও যদি আমরা পুরো বিএইচইউটাকে মানে কভার করতে যাই তাহলেও একদিনের কাছাকাছি লেগে যাবে, 1-1.5 দিন। এরপরে এখানে একটু ব্রেকফাস্ট করলাম, পাও ভাজি, আলু পরোটা, ছোলা ভাটুরা ইত্যাদি দিয়ে। সঙ্গে লাস্টে খেলাম একটু কোল্ড কফি। দাম কিন্তু বেশ রিজনেবল ছিল। খুব খুব সুন্দর খেলাম এখানে। খেলাম, খাবারের দাম ভালোই। কোল্ড কফি খাচ্ছি এই আমার। এত বড় এরিয়া, এই এরিয়াতে যদি পার বিল্ডিং কভার করতে যাই 3-4 দিন লেগে যাবে। বিএইচইউ থেকে এবার রামনগর ফোর্ট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই বেরিয়ে যাচ্ছি। 10-12 মিনিটের পথ। একটি মিউজিয়াম আছে ভেতরে। লাল বেলে পাথরের দুর্গ যা অষ্টাদশ শতাব্দীতে মহারাজা বলবন্ত সিং এখানে তৈরি করেন। মিউজিয়ামের ভেতরে কেউ যেতে চাইলো না বলে এখানে আর যাওয়া হলো না। অ্যাকচুয়ালি সারনাথে আমাদের বেশি সময় দেওয়ার ইচ্ছা ছিল, তার জন্য অন্যান্য জায়গায় আমরা সময় নষ্ট করতে হয়েছিলাম না একদম। যাই হোক, দেখলাম ফোর্টে একটি সিরিয়াল বা মুভির শুটিং হচ্ছিল, তাও আবার অ্যাকশন সিকোয়েন্স। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম, একটু আগে ভাগেই বেরিয়ে পড়লাম। পথে চা খাওয়া হলো, অনেকবার খাওয়া হচ্ছে চা। এবারে যে জায়গাটায় আমরা যাব সেটা আমাদের ট্যুর প্রোগ্রামে ছিল না। 1 ঘন্টার দূরত্বে নমঘাট। প্রায় 21,000 স্কোয়ার মিটারের এই ঘাটটি 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাটটিতে বাচ্চাদের রাইডিং, ঘোরবার জায়গা, ফটো তোলবার জায়গা, ফুড স্টল, পার্কিং লট ইত্যাদি অনেক কিছু আছে। এখানে প্রতিদিনই সন্ধ্যা আরতির জন্য ঘাট সাজানো হয় ফুল দিয়ে। মোটামুটি 2 দিন অন্তর অন্তর সাজানো হয়, যতদিন না ফুলগুলি মানে আর কি মূর্ছা যায় বা শুকিয়ে যায়। অনেকটা ঘুরে বেড়িয়ে দেখলাম সামনে নদী, বেশ উপরে ট্রেনের লাইন জ্যাক, বেশ সুন্দর লাগলো দেখতে। আর এখানে কিন্তু ক্যামেরা দিয়ে আপনারা কোনো ছবি বা ভিডিও করতে পারবেন না, মোবাইল অ্যালাউ আছে। 8 ঘন্টার মধ্যে এখানে আমরা ছিলাম।
ব্যাঙ্গালোর ভ্রমণের প্রথম পর্ব এই অবধি। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। চল্লিশ মিনিটের দূরত্বে এবার সারনাথ, তথাগত বুদ্ধের স্থান। বহুদিন ধরে এই জায়গাটিতে আমার ভ্রমণ করবার খুব ইচ্ছে ছিল। একটি পার্কের মতন জায়গা রাস্তার এধারে, এবং মূল মিউজিয়াম ও সারনাথের মূল মঠটি মানে ধামেকা স্তূপটা রাস্তার ওধারে। এই সারনাথে আমাদের খুব একটা বাজে অভিজ্ঞতা, আমারই ভুল, অবশ্যই এটা আমার একদম নিজের ভুল। আমরা গাইড নিয়েছিলাম, ওদের নির্দিষ্ট এমনি কোনো রেট নেই, ম্যাক্সিমাম 200 টাকা নেয় সম্পূর্ণ টিমের জন্য। আমাদের টিমে 5 জন ছিল, ওরা মোটামুটি নেয়। এবারে ভিডিও যে করছি আমরা, সেটা অডিও কোয়ালিটিটা আরো ভালো হবে বলে মোবাইলে মাইক্রোফোন লাগিয়েছিলাম, চার্জও ছিল, সব ঠিক আছে, কিন্তু অডিও যে পাচ্ছি মানে যেটা সিলেক্ট করতে হয় মাইক্রোফোনের জন্য, ওটা আর করা হয়নি। পুরো অডিও মিউট। যে কটা ভিডিও তুললাম তার একটাতে কোনো রকম কোনো আওয়াজ নেই। মানে কি প্যাথেটিক, শুধু একবার চিন্তা করে দেখুন। যাই হোক, প্রথমে গৌতম বুদ্ধের মন্দিরে যাওয়া হলো। সেখানে যা যা গাইড বলল তা আপনাদের আর শোনাতে পারলাম না, কি আর করব। ওখান থেকে এবার আমরা গেলাম ধামেক স্তূপে। এই ধামেক স্তূপের সামনে একটি জৈন মন্দিরও আছে। আমরা কিন্তু এখনো কোনো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিনি। গাইড ভাইটি কিছু তথ্য দেওয়ার পর আমরা গেলাম বেনারসি শাড়ি ফ্যাক্টরিতে। ওখানেও এক সমস্যা, অডিও নেই। আমরা ওখানে মানে ভিডিও করলাম কিছু, ওখানকার যে মিস্ত্রি ঠিক হরিঘর ভাই ছিলেন, উনি আমাদের বললেন এটাকে বাকু বলে, ওটাকে আরো ভুলে গেছি ওগুলো বলতে, কি বললো। আচ্ছা, এখানে এই যে মিউজিয়ামটি আছে, এই মিউজিয়ামের ভাড়া হল মানে টিকিটের মূল্য হলো গিয়ে বিদেশিদের জন্য 200 টাকা, আর যারা ইন্ডিয়ানদের জন্য 5 টাকা মিউজিয়ামের, 20 টাকা হলো সারনাথ দর্শন করে। সারনাথ মানে কি মূল যে মঠটি আছে ওটা। এই মিউজিয়ামটি 1904 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং 1910 সালে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। এখান থেকে বেরিয়ে এবার আমরা মূল ধামেক স্তূপের দিকে যাচ্ছি। এই ধামেক স্তূপটি কিন্তু নিরেট, এর ভেতর বলে কিছু নেই। এই স্তূপেই গৌতম বুদ্ধ তার প্রথম 5 শিষ্য কৌন্ডিন্য, অসাজি, ভদ্দিয়, ভাপ্পা এবং মহানামকে তার প্রথম শিক্ষা দিয়েছিলেন। এই স্তূপটির উচ্চতা 43.6 মিটার এবং ব্যাস বা প্রস্থ 28 মিটার। বুদ্ধের মহানির্মাণের পর তার দেহাবশেষ দাহ করা হয়েছিল এবং চিতাভস্ম ভাগ করে 8টি স্তূপের নিচে সমাহিত করা হয়েছিল। ধামেক স্তূপ সম্ভবত এই 8টি স্তূপের মধ্যে ছিল। মৌর্য রাজা অশোক সম্ভবত এই স্তূপের সম্প্রসারণের কাজটি করেছিলেন। ধামেক স্তূপের সমসাময়িক পরিলেখ বা প্রোফাইলটি চূড়ান্তভাবে গুপ্ত সাম্রাজ্য এবং খ্রিস্টীয় 5ম-6ষ্ঠ শতাব্দী বলে মনে করা হয়। এখানেই আমাদের সারনাথ ভ্রমণ সমাপ্ত হলো।
মনটা খারাপ থাকায় লাঞ্চের ভিডিও আর করলাম না, এইভাবে অডিওগুলো একদম মিস হয়ে গেল। যাই হোক, লাঞ্চ করে হোটেলে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালে বেরিয়ে কিছুটা ঘোরাঘুরি করে বেনারসি শাড়ি কেনার উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক কি হয় এবারে। যে দোকান থেকে আমরা বেনারসি শাড়ি একটু কিনছি, সেই দোকানদার বললেন যে শাড়িগুলো নাকি কলকাতার বড় বাজারে যায়, দাম নাকি 500 টাকা থেকে শুরু। একটু অবাক হলাম, 500 টাকায় বেনারসি শাড়ি জানি না। যাই হোক, ডিনারের খাবার নিয়ে হোটেলে ফিরলাম। আর বেশি কিছু করার ছিল না, কারণ নেক্সট ডেতে কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার আছে, অনেক ভোরে উঠতে হবে। তাই আজকের মতো গুড নাইট। আজকে 25শে জানুয়ারি 2026। আজকের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় সকাল 4:30 নাগাদ ঘুম থেকে উঠে শুধুমাত্র মানিব্যাগ নিয়ে আমরা গেলাম আদি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আমাদের হোটেল থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা মন্দিরের 2 নম্বর গেটের দিকে যায়। একটি দোকানের লকারে জিনিসপত্র রেখে পূজার ডালা সামগ্রী নিয়ে লাইনে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় 5:45টার মতন। লাইনে লোক সংখ্যা মিনিমাম 4 থেকে 5,000। সর্পিল গতিতে এগিয়েছিল লাইন। যাই হোক, লাইন ঠেলতে ঠেলতে যখন মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছল তখন প্রায় 8:15। 8:30টার সময় যখন আমাদের শিবের মাথায় জল ঢালার জন্য সময় এলো, তখন ওখানকার পুলিশ ঠিক 5 সেকেন্ড সময় দিল আমাদের শিবলিঙ্গটি দেখার জন্য। শুধুমাত্র জলধারা বয়ে যে জায়গাটা যে যায়, মানে শিবের মাথায় জল ঢাললে জলটা যেভাবে বয়ে যায় যে জিনিসটা দিয়ে, ওইটুকু শুধু আমরা দেখতে পেলাম। প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়ে 5 সেকেন্ডের দর্শন। অ্যাকচুয়ালি আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল যে মন্দিরের 4 নম্বর গেট দিয়ে বেশ ভালোভাবেই সুগম পদ্ধতিতে পূজা দেওয়া যায়। অবশ্য কিছু টাকার বিনিময়ে, মানে এটা অনলাইনে হয়। অনলাইনে এই সুগম পদ্ধতিতে পূজা দেওয়ার টিকিট পাওয়া যায়, এবং যে আইডেন্টিটি কার্ড দিয়ে টিকিটটা কাটা হয় সেই আইডেন্টি কার্ডটা শুধু সঙ্গে নিয়ে আসতে হবে। এই আদি বিশ্বনাথ মন্দিরের কোনো ভিডিও বা ছবি তোলার পারমিশন নেই, সুতরাং কোনো ভিডিও বা ছবি আমরা তুলতে পারিনি। মন্দির থেকে হোটেলে গিয়ে সামান্য কিছুক্ষণ বিশ্রাম করে আবার বেরিয়ে পড়ি। এবারে গঙ্গাবক্ষ ভ্রমণের দর্শন। এই গঙ্গাবক্ষ ভ্রমণ 2 রকম ভাবে করা যায়। এক, শেয়ারে 200 টাকা পার হেড, প্রায় 30টা ঘাটের জন্য, আর 400 টাকা 64টি ঘাটের জন্য, মানে মণিকর্ণিকা থেকে আটটি ঘাট এবং দশাশ্বমেধ ঘাট ব্যাক। আমরা যেহেতু ওখানে ছিলাম। এই বারাণসীতে 64টি ঘাট আছে, আর 2 পার্সোনাল। ওই 30টা ঘাটের জন্য 1,500 টাকা, এবং 64টি ঘাটের জন্য 2,500 টাকা করে ওরা নেয়। আমরা 3 জন ছিলাম। এখানে বলা হয় যে নৌকাও পাওয়া যায়, লঞ্চও পাওয়া যায়। আমরা ছোট ওই বুটবুটি টাইপের যা হয় ওগুলো নিয়েছিলাম। 3 জন ছিলাম। আর দর কষাকষি ওটা মোটামুটি 2,500ই পড়েছিল। দর কষাকষি করতে করতে সেটা 800 টাকাতে রাজি হলো। এখানে ওই ঘুরতে ঘুরতে অত্যন্ত নস্টালজিক হয়ে পড়েছিলাম, যখন মনে পড়ছিল কত মহান ঋষিতুল্য মানুষ এখানে এসেছিল। স্বয়ং চলমান শিব তৈলঙ্গ স্বামী এখানে থাকতেন। কথিত আছে কাশীতে প্রয়াণ হলে মানুষের আর দ্বিতীয় জন্ম হয় না। এই ঘাটগুলির অন্যতম ঘাট হলো মণিকর্ণিকা ঘাট। এই ঘাটটিকে শ্মশান ঘাটও বলা হয়। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। 80 ঘাটটি দীর্ঘমেয়াদী বিদেশি শিক্ষার্থী, গবেষক এবং পর্যটকদের থাকার জায়গা হিসেবে প্রসিদ্ধ। হিন্দু বিশ্বাস অনুযায়ী মহাকবি তুলসীদাস এই 80 ঘাট হতেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন। মিনিট 45 লাগলো ঘাটগুলি দর্শন করতে। অসাধারণ লাগলো এই ভ্রমণটি, অসাধারণ, অনেকদিন মনে থাকবে। এবারে বেনারসের কিছু এমনি ভিডিও তুলছিলাম রাস্তাঘাটে। তখন মনে হলো যে বেনারস কিন্তু এই সমস্ত কিছু থাকার সত্ত্বেও, হিন্দুদের পবিত্র স্থান, নানা ধরনের সবকিছু থাকা সত্ত্বেও, এই বেনারস কিন্তু অত্যন্ত খাদ্যরসিকদের অত্যন্ত পছন্দের জায়গা।
সন্ধ্যাবেলায় হোটেল থেকে বেরিয়ে আমরা এগোচ্ছি কালভৈরব মন্দিরের দিকে। কথিত আছে কালভৈরব মন্দির না দেখলে নাকি ভগবান শিব তুষ্ট হন না। লাইনের লোক সংখ্যা যথারীতি 4 থেকে 5,000। মনে হয় ভারতের সমস্ত লোক এই দিনটিকেই বেছে নিয়েছিলেন ঘুরবার জন্য। এইখানে এক ফুল বিক্রেতা ভাইয়ের সাহায্যে অনেকটা লাইনে গিয়ে আমরা তারপরে কিন্তু ওখানে লাইন নিয়েছিলাম। পুজো দিয়ে গলি তর্ষগলি দিয়ে মেন রোডে এলাম এবং এই রাস্তা দিয়ে কিন্তু বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর যে গেটটি আছে এটি পড়ে। আজকে আমাদের বাড়ি ফিরবার দিন বটে। 2 মাস আগে টিকিট কেটেও ওয়েটিং লিস্ট থেকে আমাদের টিকিট কনফার্ম হলো না। শেষ পর্যন্ত দর কষাকষি করে প্রায় 12,000 টাকা দিয়ে আর্টিকা গাড়ি বুক করে কলকাতায় এলাম। সুতরাং একটা কথা মনে রাখবেন, টিকিট কনফার্ম না হলে এবং এইরকম সময় যদি আসা যাওয়া করবারে ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু চেষ্টা করবেন যে টিকিট যেন কনফার্ম হয়। এই হলো আমাদের বেনারস ভ্রমণ এবং বেনারস ভ্রমণের অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।